নিজের স্বামী তৃতীয় স্ত্রী হিসেবে নিজের প্রাণপ্রিয় বান্ধবী নয়নাকে দেখে অবাক হয়ে গেল ফাতেমা। কখনোই ভাবতে পারেনি সে যে তার স্বামী এবং বান্ধবী মিলে তাকে এভাবে ধোঁকা দেবে। ফাতেমা নয়নাকে অতিক্রম করে নিজের স্বামী সোহেলের সামনে গেল। সোহেলের সামনে গিয়ে অশ্রুসিক্ত নয়নে বলল, কেন করলে তুমি এমন? কি দোষ ছিল আমার? সোহেল চুপ করে রইল। এর মধ্যে ফাতেমার 5 বছর বয়সী মেয়ে ফারিয়া দৌড়ে চলে এলো সেখানে। এসেই বলে উঠল, আব্বু, তুমি নয়না আন্টি এমন বর্বর সাজাচ্ছ কেন? ফাতেমা এবার আর নিজেকে আটকে রাখতে পারে না, চোখের জল ফেলতে থাকে সোহেলের সামনে। যা দেখে হয়তো সোহেলের মন কিছুটা গলে, তাই সোহেল বলে, লেট মি এক্সপ্লেন। ফাতেমা ইশারা করে সোহেলকে থামিয়ে দেয়। অতঃপর নিজের মেয়ে ফারিয়ার হাতটা শক্ত করে ধরে বলে, এতদিন শুধু আমাদের মেয়ের দিকে তাকিয়ে তোমার পরক্রিয়ার কথা জেনেও চুপ ছিলাম, কিন্তু আর নয়। এবার তুমি সব মাত্রা অতিক্রম করে ফেলেছো। এবার আমাকে আর তুমি আটকে রাখতে পারবে না। আমার মেয়ের জন্য এতদিন মুখ বুঝে সব সহ্য করেছিলাম, কিন্তু আর নয়। এবার আমার মেয়ের জন্যই আমি ঘুরে দাঁড়াবো। এক কথা বলেই নয়নার সামনে যায় ফাতেমা। সপাটে চর বসিয়ে দিয়ে বলে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার স্বামী যার সাথে সম্পর্ক চলছে সেটা তুই। তোকে আমি কত বিশ্বাস করতাম নয়না। সোহেল কারোর সাথে পরক্রিয়া করছে এটা জানতে পেরেই আমি সবার প্রথমে তোকেই বলেছিলাম, অথচ তুই সেই সময় আমাকে বলেছিলি আমি ভুল ভাবছি। তখন সোহেলের হয়ে কত কথা বলেছিলি। এখন বুঝতে পারছি এসবের কারণ। খুব না বড় বড় কথা বলতি তুই। নিজের পায়ে দাঁড়ালে নাকি বিয়ে করার প্রয়োজন হয় না। তো বিজনেস টাইকুন মিসেস নয়নার কি এটাই মোটিভ ছিল যে অন্য কারোর স্বামীকে কেড়ে নেবে? ফাতেমা, এই চুপ! একদম উঁচু গলায় কথা বলবি না। তুই ভালো করেই চিনিস আমি মানুষটা কেমন। সেই স্কুল থেকেই আমায় চিনিস তুই। আমার জিনিসে অন্য কেউ নজর দিলে তার কি অবস্থা করি সেটাও জানিস। তোকেও এত সহজে ছেড়ে দেব ভাবিস না। আমি প্রকৃতির প্রতিশোধের আশায় বসে থাকবো না নয়না। তোকে আর তোর স্বামীকে আমি নিজের হাতে শাস্তি দেব। বলেই ফাতেমা ফারিয়াকে কোলে নিয়ে নিজের রুমের দিকে যায়। ফারিয়া পেছন থেকে উপহাস করে বলে, কি করবি তুই আমাদের? কেউ একাতে আছে তোর? আই এম একজন বিজনেস টাইকুন, শৈল একজন উকিল, আর তুই কি সামান্য একজন গৃহিণী। ফাতেমা পেছন ফিরে তাকিয়ে আত্মবিশ্বাসী হেসে বলে, এই সামান্য গৃহিণী তোর কি করে সেটাই শুধু দেখ। এমন সময় সোহেল বলে ওঠে, এত বড় কথা তুমি কিভাবে বলছো? এই বাড়ি থেকে বেরোনোর পর তো রাস্তায় থাকতে হবে, কারণ আমার মনে হয় না তুমি তোমার বাবার বাড়িতে যাবে বলে। ফাতেমা একটু বিচলিত হয়ে পড়ে। সত্যি সে তার বাবা বাড়িতে যেতে পারবে না, কারণ তার বাবা মা অনেক আগেই মারা গেছে। তার ভাই ভাবি তাকে একদমই পছন্দ করে না। তারা যে তাকে আশ্রয় দেবে না এটা সে ভালো করেই জানে। তবে ভেঙে পড়ার মেয়ে তো ফাতেমা নয়, তাই সে হাসি মুখেই বলে, আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। আর যাই হোক না কেন আমি আমার মেয়েকে এই নরকে রাখবো না। বলে ফাতেমা নিজের রুমে যায়। রুমে আগের থেকেই সব কিছু সাজানো ছিল। ফাতেমা আগের থেকেই জানতো এমন কোনো দিন আসবে তার জীবনে। 2 মাস আগেই ফাতেমা বুঝতে পেরেছিল সোহেল তাকে ধোঁকা দিচ্ছে। তখনই নয়নার সাথে যোগাযোগ করে সে। ফাতেমার আপন বলতে এক নয়নাই ছিল, তার আর কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধব নেই। এর জন্যই নয়নাকে নিজের সব গোপন কথা শেয়ার করত। সোহেলের ব্যাপারে খোঁজ নিতেও সে নয়নাকে বলেছিল, কিন্তু সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকলে আর কি তাকে পাওয়া যায়? নিজের নিবুদ্ধিতার কথা ভেবে সে হাসে। আজ ফাতেমা কেঁদেছে সোহেলের জন্য নয়, নয়নার জন্য। মা বাবাকে হারানোর পর নয়নাই তার আপন ছিল, আর সেও এভাবে ধোঁকা দিল। ফাতেমা সব সাজানো জিনিসপত্র নিয়ে রুম থেকে বের হতে যাবে, তখনই ফারিয়া বলে ওঠে, আম্মু, আমরা কোথায় যাব? ফাতেমা ফারিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, আমরা অনেক সুন্দর একটা জায়গায় যাব মামুনি, যেখানে সবকিছু অনেক সুন্দর হবে। ফারিয়া ভাবুক হয়ে কিছুক্ষণ ভাবে, অতঃপর বলে, আব্বু কি নয়না আন্টিকে বিয়ে করেছে? ফাতেমা কি উত্তর দেবে বুঝতে পারে না। তার এই অবুঝ সরল মেয়েটাকে এই পৃথিবীর জটিল সমীকরণ কি করে বোঝাবে সে? ফাতেমার ভাবনার মধ্যেই ফারিয়া বলে, আই হেট আব্বু। আব্বু এটা একদম ঠিক করেনি। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব আম্মু। ফাতেমার বুকটা গর্বে ফুলে যায় তার মেয়ের কথা শুনে। ফাতেমার মনে হয় তার মেয়েকে সে একদম ঠিকভাবে মানুষ করতে পেরেছে। ফারিয়াকে বুকে জড়িয়ে সে বলে,
তুমি একদম চিন্তা করো না মামুনি, তোমাকে আমি অনেক ভালো একটা জীবন উপহার দিব, সমাজকে দেখিয়ে দেব একজন মায়ের শক্তি কতটা। ফাতেমা ফারিয়াকে নিয়ে ঘর থেকে বেরোতে যাবে এমন সময় সোহেল তার সামনে এসে বলে, যাওয়ার আগে একবার ভেবে দেখো, নিজের কথা না ভাবলে আমাদের মেয়ের কথা ভেবো। আমাদের নয়, ফারিয়া শুধু আমার মেয়ে, ওর উপর তোমার আর কোনো অধিকার নেই। তুমি তো উকিল, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপার রেডি করে আমার কাছে পাঠিয়ে দাও, আমি সাইন করে দেব। সোহেল ফাতেমাকে আটকাতে যাবে তখন নয়না তাকে আটকে বলে, এই আপদগুলোকে তুমি যেতে দাও তো, আমরা নতুন করে আবার আমাদের ফ্যামিলি গড়ে তুলব। ফাতেমা দাঁড়িয়ে গিয়ে বলে, সব কিছুকে এতটা সহজ ভাবিস না নয়না, তোদেরকে আমি সুখী হতে দেব না। আমার জীবনে সুখ কেড়ে তোরা সুখী হতে পারবি না, এটা ফাতেমার প্রতিজ্ঞা। আরে যা যা, তুই কি করতে পারবি দেখে নেব। ফাতেমা আর কোনো বাক্য ব্যয় না করে বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে চিন্তায় পড়ে যায় এখন কোথায় যাবে। তখনই হঠাৎ কিছু একটা মনে করে নিজের ফোন বের করে কল করে শ্রেয়াকে। শ্রেয়াও তার একজন বান্ধবী। নয়নার মতো তার সাথে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, অনেক দিন থেকে তার সাথে যোগাযোগও নেই। তবে ফাতেমা জানে শ্রেয়া তাকে সাহায্য করবে, কারণ মেয়েটা অনেক ভালো মনের। ফোন করার কিছুক্ষণ পরে শ্রেয়া ফোনটা রিসিভ করে বলে, বলো ফাতেমা, কেমন আছিস? তুই আমায় মনে রেখেছিস? এত সহজে কিভাবে ভুলবো? তোর মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে কি ভোলা যায়? আমাদের ভার্সিটির মধ্যে তোর সিজেই তো সব থেকে বেশি ছিল। আমি তো ভেবেছিলাম তুই অনেক ভালো কোনো জায়গায় যাবি, কিন্তু সেই তো গৃহিণী হলি। ফাতেমা আফসোসের সুরে বলে, সেটাই তো সব থেকে বড় ভুল করেছি জীবনে, এখন সেই ভুল শুধরে নিতে হবে। আচ্ছা, তুই কি এখন নিজের স্বপ্ন পূরণ করেছিস? হ্যাঁ, আমি এখন নিজের একটা প্রফেশন করেছি এবং একজন সাকসেসফুল ওয়ানম্যান হতে পেরেছি। তোর ওখানে আমাকে কটা দিন আশ্রয় দিবি? হ্যাঁ, কেন নয়, কিন্তু তোর আশ্রয়ের কি প্রয়োজন? সে অনেক কথা ফোনে বলা সম্ভব নয়, আমি তোর ওখানে গিয়ে তারপর তোকে সব বলছি। ঠিক আছে, আয়। নয়না সোহেলের বক্ষে মাথা রেখে শুয়ে আছে, আর সোহেল নয়নার চুলে বিলি কেটে দিচ্ছে। সোহেল তখন অন্য চিন্তায় মগ্ন ছিল। নয়না সেটা খেয়াল করে সোহেলের উদ্দেশ্যে বলে, কি ভাবছো তুমি? সোহেল ভাবুক স্বরে বলে, ভাবছি আমার মেয়েটার কথা। ফাতেমা যতই যাই বলুক, ও কি একা ফারিয়াকে সামলাতে পারবে? সোহেলের কথা শুনে নয়না তেলে বেগুনে জ্বলে ওঠে। আচমকা উঠে বসে সোহেলের শার্টের কলার ধরে বলল, ওই মেয়েটার জন্য তোমার এত কিসের চিন্তা? আর এতই যদি চিন্তা থাকে তাহলে আমায় কেন বিয়ে করলে? তুমি ভুল ভাবছো না। ফাতেমাকে নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু ফারিয়া তো আমার নিজের মেয়ে, তাই আমার তো ওকে নিয়ে চিন্তা হবেই। নয়না হঠাৎ করে সোহেলের শার্ট খুলতে শুরু করে। সোহেল কিছু বুঝতে পারে না। নয়না সোহেলের উদাম বুকে মাথা রেখে বলে, ভুলে যাও ফারিয়াকে। আমাদের সংসারে আমি তোমাকে নতুন সন্তান উপহার দিব। ওই ফাতেমা মেয়ের কথা আমার সামনে আর তুলবে না। কিন্তু সোহেলকে আর কিছু বলার সুযোগ দেবে না বলে নয়না তার মুখ চেপে ধরল। অতঃপর বেশ লালসাময়ী কণ্ঠে বলল, এখন আর কোনো কথা না বেবি, চলো আজ আমরা আমাদের বিবাহিত জীবনের প্রথম রাতটাও উপভোগ করি। সোহেলও আর কিছু বলে না। নতুন নারী পেয়ে ভুলে যায় নিজের অতীতকে। মত্ত হয় নয়নার মাঝেই। ফাতেমা ফারিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে একটা ছাউনির নিচে। আকাশ কালো মেঘ ছেয়ে গেছে, যে কোনো সময় হয়তো বৃষ্টি নামবে। ফাতেমা কালো আকাশের দিকে তাকিয়ে বলে, আমার জীবনের মতো হয়তো প্রকৃতিও আজ অন্ধকারে ছেয়ে গেছে। ফাতেমা নিজের কোলে ঘুমন্ত ফারিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার জীবন যতই অন্ধকারে নিমজ্জিত হোক না কেন, আমি আমার মেয়ের গায়ে তার কোনো আঁচ পড়তে দেব না। আমার মেয়েটা তো কোনো দোষ করেনি, তাই আমি ওকে কোনো শাস্তিও পেতে দেব না। শাস্তি তো পাবে এই শয়তান দুটো। বলে ক্ষিপ্ত নয়নে সোহেলের ফ্ল্যাটের দিকে তাকালো ফাতেমা। দৃঢ় প্রত্যয় নিয়ে বলল, তোমাদের ধ্বংস অনিবার্য। ফাতেমা অনুভব করলো বৃষ্টি পড়ছে, তাই সে ছাউনির নিচে আরো ভেতরে চলে গেল, যেন তার মেয়ে না ভেজে। এর মধ্যেই তার সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো শ্রেয়া। গাড়ি থেকে নেমেই সে এগিয়ে গেল ফাতেমার দিকে। ফাতেমা শ্রেয়াকে দেখে খুশি হলো, বলল, তুই এসেছিস? আসতে তো আমাকে হতোই।
তো বল, কেন ডাকলি আমায়? গাড়িতে যেতে যেতে বলি। হ্যাঁ, নিশ্চয়ই। শ্রেয়ার গাড়িতে উঠে পড়ল ফাতেমা। ঘুমন্ত ফারিয়া তখনও তার কোলে। যেতে যেতে শ্রেয়াকে সব কথা খুলে বলল ফাতেমা। সব শুনে শ্রেয়ার মাথায় তো আগুন জ্বলতে লাগলো। শ্রেয়ার ইচ্ছে করছিল সোহেল আর নয়নাকে খুন করে দেওয়ার। শ্রেয়া রাগী কণ্ঠে বলে উঠল, তুই এভাবে চুপচাপ চলে এলি কেন? তোর তো ওই সোহেল আর নয়নার নামে মামলা করা উচিত ছিল। যাই হোক, এখনো দেরি হয়নি। চল, আমি তোকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি। ফাতেমা সঙ্গে সঙ্গে বলে উঠল, না, এমনটা করা যাবে না। সোহেল একজন উকিল, ও কোনো না কোনোভাবে ঠিকই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসবে। তাছাড়া নয়নারও ক্ষমতা কম না, আর এভাবে ওদের বশও করা যাবে না। তাহলে তুই কি ওদের এভাবেই ছেড়ে দিবি? এত বড় অন্যায় করে ওরা কি কোনো শাস্তি পাবে না? শাস্তি তো ওরা পাবে। আমি ওদের এমন শাস্তি দেব যেটা দেখে সবার আত্মা কেঁপে উঠবে। বলেই রাগে কাঁপতে লাগলো ফাতেমা। সে জানে তার এখন এত অস্থির হলে চলবে না। যা করতে হবে সেটা বেশ ঠান্ডা মাথায় করতে হবে। অধৈর্য হয়ে পড়লে কোনো কাজই ঠিকঠাক হবে না। শ্রেয়া হঠাৎ বলে উঠল, তোর এই অবস্থার জন্য কোথাও না কোথাও তুই নিজেই দায়ী। তুই পড়াশোনায় কত ভালো ছিলিস, তোর মা বাবার কত স্বপ্ন ছিল তোকে নিয়ে, অথচ তুই সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে বিয়ে করে সংসার করতে লাগলি। শ্রেয়ার কথায় ফাতেমা নিজের অতীতে ডুব দেয়। সত্যি কি দোষটা তারই ছিল? ফাতেমা যখন সবেমাত্র অনার্সে ভর্তি হয় তখনই তার মা বাবা একটা সড়ক দুর্ঘটনা মারা যায়। এরপর তার ভাই ফাহিম তার একমাত্র অভিভাবক ছিল। ফাহিম ফাতেমাকে আগলে রাখলো কিছুদিন। বছর দুয়েক বেশ ভালোই কাটলো। এরপর ফাহিম বিয়ে করলো। প্রথম প্রথম সব কিছু ঠিকই চললো। তবে এক সময় ফাতেমা আবিষ্কার করলো তার বাবি তাকে মোটেও আর পছন্দ করছে না, তাকে বোঝা মনে করছে। ভাবির জন্য ভাইয়ের সাথেও তার দূরত্ব তৈরি হলো। এই রকম সময় তার জীবনে এলো সোহেল। রোজকার অশান্তি আর সম্পর্কের জটিল সমীকরণের মধ্যে সোহেলের মধ্যে শান্তি খুঁজে পেত ফাতেমা। অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সোহেলকে ছাড়া তার কিছুই ভালো লাগতো না। আর সোহেলও ব্যাপারটা বুঝতে পারে। তাই তো একদিন ফাতেমাকে বিয়ের প্রস্তাব দেয়। ফাতেমা সোহেলকে নিয়ে নিজের ভাই ভাবির সাথে দেখা করায়। কিন্তু সোহেলকে একদম পছন্দ হয় না ফাহিমের। কারণ সোহেল ছিল একজন অনাথ আশ্রমে বেড়ে উঠেছিল সে। এসব জেনে ফাহিম সোহেলের সাথে ফাতেমার বিয়ে দিতে চায়নি। ফাতেমার ভাবি ফাহিমকে উস্কানি দেয়। তবে সেই সময় ফাতেমা সোহেলকে এত ভালোবেসে ফেলেছিল যে সে জেদ ধরে সোহেলের সাথে বিয়ে করার। ফাতেমা জেদের কারণে ফাহিম তার সাথে দূরত্ব আরও বাড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে ফাহিমের স্ত্রী ভাই বোনের মধ্যে আরও দূরত্ব সৃষ্টি করে। এমনকি যেই ফাহিম কোনোদিন নিজের বোনের গায়ে ফুলের টোকাও লাগতে দেয়নি, সেই ফাতেমার গায়ে হাত তোলে। ফাতেমা এতে চরম আঘাত পেয়েছিল। অবশেষে নয়না আর সোহেলের কথায় সে নিজের বাড়ি থেকে পালিয়ে আসে। অতঃপর সোহেলকে বিয়ে করে। অতীতের কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলে ফাতেমা। দোষটা বোধহয় তারই, আবার তার নয়। যেই সময় ফাতেমার ভাবির কারণে তার ভাইয়ের সাথে ঝামেলার সূত্রপাত হয়, তখন তার কাছের বন্ধু নয়না আরোর কাছে হয়ে যায়, সাথে সোহেলও। তাই ফাতেমা তখন তাদের কথাতে বেশ প্রভাবিত হয়। তবে ফাতেমা আজ একটা কথা বুঝতে পারছে, তার ভাই ফাহিম তার ভালোর জন্যই চেয়েছিল যেন সোহেলের সাথে তার বিয়ে না হয়। কিন্তু বাবির জন্য ভাইয়ের সাথেও যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই জন্য বোধহয় ফাতেমার কাছে তার ভাইয়ের কথা বিষের মতো লেগেছিল। আসলে কিছু কিছু সময় কিছু বিষাক্ত মানুষের কারণেই সুন্দর সম্পর্কগুলো টক্সিক হয়ে ওঠে। তেমনি ফাতেমার ভাবির কারণে তার ভাইয়ের সাথে তার মধুর সম্পর্কও বিষাক্ত হয়ে উঠেছিল। ফাতেমা এরপর আস্তে আস্তে নিজের একটার পর একটা ভুল সিদ্ধান্ত মনে করে। সোহেলের সাথে বিয়ের পর সোহেল তাকে বলেছিল পড়াশোনা ছেড়ে দিতে। সোহেলের যুক্তি ছিল সে নিজেই তো একজন উকিল, তাই তার স্ত্রীকে কষ্ট করে পড়াশোনা করে জব করতে হবে না, সে শুধু তার সংসার সামলাবে। কিন্তু ফাতেমা এমনটা চায়নি। তার বাবার স্বপ্ন পূরণের জন্য সে পড়াশোনা কন্টিনিউ করতে চায়। সোহেল তাই হয়তো সেই সময় ইচ্ছে করে বাচ্চা নেবার ইচ্ছা পোষণ করে। ফারিয়া ফাতেমার গর্ভে আসার পরই সন্তানের দোহাই দিয়ে ফাতেমার পড়াশোনা ইতি টেনে দেয় সোহেল। ফাতেমা কোনো রকম অনার্স কমপ্লিট করেছিল। তার খুব ইচ্ছা ছিল মাস্টার কমপ্লিট করে কোনো জবের জন্য অ্যাপ্লাই করবে, কিন্তু তার সেই ইচ্ছা আর পূরণ হয় না। সংসারের জাতাকলে ফেসে যায় একদম।
অতীত থেকে বেরিয়ে এসে ফাতেমা তাকায় নিজের মেয়ের দিকে। না, সন্তান জন্ম দেওয়া নিয়ে তার কোনো আফসোস নেই। আফসোস শুধু একটা ব্যাপারই, একটা ভুল মানুষকে ভালোবেসে নিজের স্বপ্নের ইতি টানার। তবে ফাতেমা এবার নিজের ভুল সব শোধরানোর চেষ্টা করবে, যাতে করে নিজের মেয়েকে অন্তত একটা সুখের জীবন দিতে পারে। শ্রেয়ার গাড়ি এসে থামলো একটা বিলাসবহুল ফ্ল্যাটের সামনে। শ্রেয়া গাড়ি থেকে নেমে ফাতেমাকেও বলল গাড়ি থেকে নামতে। ফারিয়ার ঘুম ততক্ষণে ভেঙে গেছে। সে চুপচাপ নিজের মায়ের কোলে বসেছিল। ফাতেমা নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, বলেছিলাম না তোমায় একটা নতুন জায়গায় নিয়ে আসবো। এখন থেকে আমরা কিছুদিন এই আন্টির সাথে থাকবো, তারপর নিজেদেরও একটা ব্যবস্থা করে নেব। ফারিয়া কিছু বলে না, তবে চুপ থেকেই সে তার মায়ের সিদ্ধান্ত মেনে নিয়েছে এটা বোঝায়। ফাতেমা দীর্ঘশ্বাস ফেলে। যদি তার একার ব্যাপার হতো তাহলে এভাবে অন্যের কাছে আশ্রয় নেবার আগে 10 বার ভাবত। রাস্তায় রাস্তায় ঘুরলেও নিজের আত্মসম্মান বিসর্জন দিত না। তবে সে একজন মা হিসেবে নিজের সন্তানের কথা ভাবতে হবে। তাই এক প্রকার বাধ্য হয়েই শ্রেয়ার সাহায্য নিতে হলো। ফাতেমা ফারিয়াকে কোলে নিয়ে গাড়ি থেকে নামলো। শ্রেয়া ভীষণ উৎসাহী হয়ে পাশের একটা কফি শপের দিকে ইশারা করে ফাতেমাকে বলল, এই দেখ ফাতেমা, এটা আমার কফি শপ, আমার স্বপ্ন যেটা আমি পূরণ করতে পেরেছি। শ্রেয়ার এই উচ্ছ্বাস থেকে ফাতেমার অনেক ভালো লাগে। সাথে কিছুটা আফসোসও হয় নিজের স্বপ্ন পূরণ করতে না পারার জন্য। যদি পারত তাহলে আজ হয়তো সে এমন খুশি থাকতো। ফাতেমা কফি শপের কাছাকাছি যায়। বেশ ভালোভাবেই ডেকোরেট করা। শ্রেয়া ভীষণ আগ্রহ নিয়ে ফাতেমার কাছে নিজের কফি শপের বর্ণনা দিতে থাকে। যখন তার মনে পড়ে ফাতেমার অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, তখন জিভ কেটে বলে, সরি, আমি খেয়ালই করিনি তুই দাঁড়িয়ে আছিস। চল আমাদের বাসায় চল, সেখানে গিয়ে বাকি কথা হবে। ফাতেমা সামনে থাকা ফ্ল্যাটের দিকে তাকিয়ে বলে, তোরা কি এই ফ্ল্যাটেই থাকিস? হ্যাঁ, এটাই তো আমার সুবিধা, ফ্ল্যাটের পাশেই কফি শপ। এই ফ্ল্যাটের 10 তলায় আমি আর আম্মু থাকি, আর 11 তলায় আমার ভাইয়া ভাবি আর তাদের ছেলে থাকে। ও আচ্ছা, আমি আসে তোর কি খুব প্রবলেম হলো? ধুর, কি যে বলিস না, আমার কোনো প্রবলেম হয়নি। তোর প্রবলেম না হলেও তোর ফ্যামিলির বাকি সবার তো প্রবলেম হতে পারে। বাকিদেরও প্রবলেম হবে না, আম্মু তো তোকে দেখে অনেক খুশি হবে দেখিস। আর তোর ভাইয়া ভাবি? ওদের কথা বাদ দে, ওরা এমনিতেও আমাদের ব্যাপারে মাথা ঘামায় না। ওরা ওদের ফ্ল্যাটে থাকুক, আমরা আমাদের ফ্ল্যাটে। তো চল। ফাতেমা সায় জানায়। নয়না কৌশল শেষে একটা তোয়ালে গায়ে পেঁচিয়ে বাথরুম থেকে বের হয়। তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে সোহেল। নয়না মুচকি হেসে সোহেলের দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে বলে, এভাবে কি দেখছো? তোমাকে দেখছি, কি নিখুঁত সৌন্দর্য তোমার। এই সৌন্দর্য তো আমাকে বিমোহিত করেছে। নয়না সোহেলের কোলে বসে পড়ে। সোহেলের চুলে হাত বুলিয়ে বলতে থাকে, আমি ফাতেমার থেকেই সুন্দরী বলো। সেটা আর বলতে, তবে জানো ফাতেমা আগে তোমার থেকেও বেশি সুন্দরী ছিল। এই জন্যই তো আমি ওর প্রেমে পড়েছিলাম। কিন্তু বিয়ের পর থেকে আমি দেখছি ওর সৌন্দর্য কমতে শুরু করেছে। আর ফারিয়ার জন্মের পর থেকে তো ফাতেমা আগের থেকে অনেক সৌন্দর্য হারিয়ে ফেলেছে। আর ওর কত সুন্দর ফিগার ছিল, আর এখন? নয়না হেসে বলে, এজন্যই বুঝি তুমি আমার প্রেমে পড়েছো? হ্যাঁ, তুমি এখন ফাতেমার থেকে অনেক সুন্দরী। নয়না তৃপ্তির হাসি হাসে। অবশেষে তার উদ্দেশ্য সফল হয়েছে। নয়নার মনে সবসময় ফাতেমার জন্য হিংসা ছিল। যদিও ফাতেমা নয়নাকে নিজের বেস্ট ফ্রেন্ড, নিজের বোন মতো দেখত, কিন্তু নয়নার দিক থেকে অনুভূতিটা অন্যরকম। নয়নার এখনো মনে পড়েছে স্কুল কলেজের দিনগুলো। ফাতেমা দেখতে তার থেকে বেশ সুন্দরী ছিল, পড়াশোনাতেও ছিল ফার্স্ট ক্লাস। এর জন্য সবাই নয়নার থেকে বেশি ফাতেমাকেই পছন্দ করত। এর জন্য নয়না ফাতেমাকে একদম সহ্য করতে পারত না, তবুও তার সাথে ভালো ব্যবহার করত, যা আদতে তার নাটক ছিল। তবে নয়না সবসময় চেয়েছিল ফাতেমার ক্ষতি করতে, ফাতেমাকে কষ্ট দিতে। এর জন্য সে ফাতেমার অগোচরে তার অনেক ক্ষতি করেছে, যা ফাতেমা জানতেও পারেনি। ফাতেমা ছিল মধ্যবিত্ত পরিবারের, আর নয়নার বাবা একজন ধনী ব্যবসায়ী। এইটাই ছিল নয়নার একমাত্র দিক, যে দিক দিয়ে সে এগিয়ে। কিন্তু এটা তার জন্য যথেষ্ট ছিল না। সে সব দিক দিয়ে ফাতেমার থেকে এগিয়ে যেতে চেয়েছিল। এই জন্যই তো সোহেলের সাথে ফাতেমার বিয়ের পর নয়না সোহেলের
ব্রেন ওয়াশ করে ফাতেমার পড়াশোনা বন্ধ করে দেয়। সে সময় নয়না সোহেলকে এইটাই বুঝিয়েছিল যে ফাতেমা অনেক সুন্দরী, তাই সে এভাবে বাইরে পড়াশোনা করলে পরকীয়ায় জড়িয়ে যেতে পারে। সোহেলও নয়নার ভালো বন্ধু ছিল, তাই নয়নার কথা তাকে প্রভাবিত করেছিল। তবে ফাতেমার পড়াশোনা বন্ধ করে নয়না সম্পূর্ণ শান্তি পায়নি। সে চেয়েছিল ফাতেমাকে আরও অসহায় করে দিতে। ফাতেমার পড়াশোনা বন্ধ করতে পারলেও ফাতেমার স্বামী সন্তান নিয়ে সুখী দেখে নয়না জ্বলত ভীষণ। ঈশা এতটাই অন্ধ হয়ে গেল যে শেষ পর্যন্ত সোহেলের দিকে নজর দিল। নয়না একটা প্লাস পয়েন্ট ছিল যে ফাতেমা এবং সোহেল দুজনই তার বন্ধু, এই জন্য দুজনই তার সাথে নিজেদের অনেক কথা শেয়ার করত। ফাতেমা আর সোহেলের কথা একসময় নয়না বুঝতে পারে তাদের মধ্যে ধীরে ধীরে দূরত্ব সৃষ্টি হচ্ছে, আর এই সুযোগটাই সদ্ব্যবহার করেছে সে। ফারিয়ার জন্মের পর থেকেই সন্তান আর সংসার সামলানোর চাপে ফাতেমার সৌন্দর্যে মলিনতা দেখা দেয়, আর এটাই সোহেলে তার প্রতি উদাসীন করে তুলেছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে নয়না সোহেলকে নিজের আকর্ষণ করে। নিজের এসব কুকীর্তি ভেবেই হাসতে থাকে নয়না। তারা চিৎকার করে বলতে ইচ্ছা করছে, দেখ ফাতেমা, আজ আমি তোর থেকে সব কেড়ে নিয়েছি, তোকে সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। ফাতেমা আর ফারিয়াকে নিজের বাসায় নিয়ে এলো শ্রেয়া। শ্রেয়ার মা শাবানা বেগমকে তাদের ব্যাপারে সব খুলে বলেছে শ্রেয়া। সব শুনে শাবানা বেগমের ভীষণ মায়া হয় ফাতেমার জন্য। ফাতেমার মাথায় হাত বুলিয়ে তিনি বললেন, তোমার স্বামী এতটা কুলাঙ্গার কি করে হলো মা? এই বাচ্চাটার কথা একবারও ভাবলো না? ফাতেমা শান্ত রইল, তার যে নিজেরও কিছু বলার নেই। শাবানা বেগম ফাতেমাকে আফসোসের সুরে বললেন, তুমি একদম চিন্তা করো না মা, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। আমি তোমার পাশে আছি। তুমি যতদিন ইচ্ছা তুমি আমাদের বাসায় থাকতে পারো। শ্রেয়া, তুই ওদেরকে গেস্ট রুমটা দেখিয়ে দে, ওরা যতদিন ইচ্ছা এইখানেই থাকুক। ফাতেমা কৃতজ্ঞতাসূচক দৃষ্টিতে তাকে শাবানা বেগমের দিকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ আন্টি। আপনারা আছেন জন্যই আমি আমার মেয়েটাকে নিয়ে নিশ্চিত হতে পারলাম। আপনাদের এই ঋণ যে আমি কিভাবে শোধ করব। ভাগলি মেয়ে, তোমার একদম চিন্তা করতে হবে না এসব নিয়ে। তুমি তো আমার কাছে শ্রেয়ার মতো। যাও, তোমরা গিয়ে বিশ্রাম নাও, অনেক ধকল হয়ে গেছে তোমাদের ওপর। শ্রেয়া ফাতেমা আর ফারিয়াকে গেস্ট রুমে নিয়ে যায়। তাদের রুমটা দেখিয়ে দিয়ে বলে, তোরা আপাতত এখানেই থাক। ফাতেমা আবারও শ্রেয়ার হাত ধরে বলে, তোকে অসংখ্য ধন্যবাদ শ্রেয়া। আরে বারবার এভাবে ধন্যবাদ দিতে হবে না, আমি কিন্তু রেগে যাব। এই বলে একটু থেমে আবারও বলে, তুই তোর স্বামী এবং আর দ্বিতীয় স্ত্রীর একটা ব্যবস্থা কর। ওরা তোর প্রতি যেই অন্যায় করেছে তার শাস্তি ওরা না যতক্ষণ পাচ্ছে আমি ততক্ষণ শান্তি পাবো না। ফাতেমা দীর্ঘশ্বাস ফেলে বলে, শান্তি তো আমিও পাবো না, কিন্তু এতটা অধৈর্য হলে চলবে না। ঠান্ডা মাথায় সবটা করতে হবে। ফাতেমা ফারিয়াকে ভাত খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ফারিয়া কিছুতেই খেতে চাইছে না। আসলে এত আঘাত মেয়েটা মেনে নিতে পারেনি। বাবাকে খুব ভালোবাসতো যে, বাবার হঠাৎ করে এই দ্বিতীয় বিয়ে তার মধ্যে মাত্রাত্মক পরিবর্তন এনেছে। ফাতেমা সবটা বুঝতে পারছে। তার তো এখন বুক ফেটে কান্না পাচ্ছে, কিন্তু সে নিজেকে শক্ত রেখেছে। নিজের মেয়েকে যে তার শক্ত হাতে সামলাতে হবে। কোনো রকমে ফারিয়াকে খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয় ফাতেমা। অতঃপর নিজের ফোনটা হাতে নেয়। সোহেল ও নয়নার একটা ছবি বার করে। এই ছবিটা তাদের ভার্সিটি লাইফের। ফাতেমা অগ্নি দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে বলে, আমারও আমার মেয়ের জীবনটাকে নরক বানিয়ে তোমরা শান্তিতে থাকবে, এটা তো হতে পারে না। তোমাদের তো আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না। এই বলে ফাতেমা ফেসবুকে একটি জনপ্রিয় গার্লস পেজের সাথে যোগাযোগ করেছে। এই পেজটিতে বিভিন্ন নারীরা তাদের সাথে ঘটে যাওয়া বাজে ঘটনা শেয়ার করে, যে সেসব ঘটনা পেজটির পাবলিশ করা হয়। অতীতে এই পেজটিতে অনেক পোস্টই ভাইরাল হয়েছে, আর তাতে অনেকেরই মুখোশ জনসম্মুখে এসে পড়েছে। ফাতেমা তাই আজ নিজের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা পেজটির ইনবক্সে পাঠিয়ে দেয়, সাথে করে সোহেল এবং নয়নার ছবিটাও দেয়, যাতে সমাজে সবাই এই দুটো মানুষের কুৎসিত গল্পটা জানতে পারে। এইবার কিছুটা শান্তি পায় ফাতেমা, তবে পরিপূর্ণ শান্তি না। যদি পেজের অ্যাডমিনটা পেজে পোস্টে পাবলিশ করে এবং পোস্টটা ভাইরাল হয়, তাহলেই ফাতেমা পরিতৃপ্ত লাভ করবে। নয়না ও সোহেল আজ বেরিয়েছে একটা রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য। সোহেলের আগ্রহী মূলত
এর আয়োজন করা হয়েছে। নতুন বউ পেয়েছে, তার মনে যে রং লেগেছে, জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে চাচ্ছে মন। নির্লজ্জের মতো নয়নার হাত ধরে শহরের একটা স্বনামধন্য রেস্টুরেন্টে প্রবেশ করে সোহেল। তাদের দিকে একজন মহিলা ঘৃণার দৃষ্টিতে তাকায়। তার সাথে বসে থাকা তার বান্ধবীকে ফোনে কিছু একটা দেখায়। ধীরে ধীরে রেস্টুরেন্টের অনেকজনই তাদের দিকে অন্য দৃষ্টিতে তাকায়। সোহেল ও নয়না বুঝতে পারছিল না সবাই তাদের দিকে এভাবে দেখছে কেন। নয়না বলে ওঠে, সবাই আমাদের এভাবে দেখছে কেন সোহেল? আমিও সেটাই ভাবছি। আচ্ছা বাদ দাও, চলো আমরা গিয়ে একটা টেবিলে বসি। এই বলে সোহেল নয়নাকে নিয়ে একটা টেবিলে গিয়ে বসে। এমন সময় একজন মহিলা উঠে আসে তাদের টেবিলের কাছে, এসে সোহেলের উদ্দেশ্যে বলে, আপনার কোনো লজ্জা নেই? নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে দিয়ে এখন আরেকটা মহিলাকে নিয়ে বেহাল্লাপনা করছেন। সোহেল অবাক হয় ভীষণ। নয়নার দিকে তাকায় অদ্ভুত দৃষ্টিতে। নয়না মহিলার দিকে তাকিয়ে বলেন, কে আপনি আর কী সব বলছেন? মহিলাটি এবার নয়নার দিকে তেড়ে গিয়ে বলে, আপনি তো কথাই বলবেন না, বেহায়া মহিলা। নিজের বান্ধবীর সংসার ভেঙে এখন নাটক শুরু করেছেন। নয়না বুঝতে পারছে না এই মহিলা কিভাবে এত কিছু জানলো। আশেপাশে আরো কিছুজন তাদের গিয়ে কথা বলছিল। কয়েকজন তো তাদের ছবি তুলতে লাগলো। সোহেল ও নয়না এতে ভীষণ অস্বস্তিতে পড়ল। সোহেল নয়নাকে বলল, আমার মনে হয় এখানে বেশিক্ষণ থাকা আমাদের জন্য নিরাপদ নয়। নয়না চলো, আমরা বাসায় যাই। হ্যাঁ চলো। এই বলে নয়না ও সোহেল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। বাসায় ফিরে অনলাইনে ঠু মারতেই নয়না বুঝতে পারে কেন আজ রেস্টুরেন্টে তাদের এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হলো। ফাতেমার করা পোস্ট সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় এখন এইটাই নিয়ে তর্ক বিতর্ক চলছে। সবাই সোহেল ও নয়নাকে যা নয় তাই বলে অপমান করছে। দু একজন অবশ্য তাদের পক্ষে কথাও বলছে। সমাজে এমন মানুষ তো আর কম না। এইসব দেখে নয়নার ভীষণ রাগ হলো। ফোনটা ছুঁড়ে মারল দূরে। সোহেল নয়নার কাছে এসে বলল, কি হলো নয়না, তুমি এত রেগে গেলে কেন? তুমি নিজের ফোনটা বের করে সোশ্যাল মিডিয়ায় চেক করো, তাহলেই বুঝবে আমি কেন রেগে যাচ্ছি। সোহেল ফোনটা বের করতেই দেখলো তার ইনবক্সে অনেক পরিচিত ব্যক্তি মেসেজ করেছে। কি হয়েছে সেটার বিস্তারিত জানতে চাচ্ছে। অনেক ফেসবুক ফ্রেন্ড তো আবার গালিও উগড়ে দিচ্ছে। এর মধ্যে সোহেলের ফোনে তার এক সহকর্মীর ফোন এলো। সেও ফোন কলে সোহেলকে বিড়ম্বনায় ফেলে দিল। নয়না একেবারে জ্বলে যাচ্ছিল এসব দেখে। সোহেলের উদ্দেশ্যে চিৎকার করে বলল, এই তুমি এখনই ওই ফাতেমাকে ফোন করো, আমি ওর একটা ব্যবস্থা করছি তাড়াতাড়ি। কি ভেবেছে এটা? কি ও এইভাবে আমাকে সাহায্য করবে? সোহেল তৎক্ষণাৎ ফাতেমাকে ফোন দিল। ফাতেমা দ্রুততার সাথে ফোনটা রিসিভ করলো, করেই হাসি মুখে বলল, কেমন লাগলো আমার তরফ থেকে দেওয়া তোমাদের বিয়ের উপহার? কাজটা তুমি ভালো করলে না ফাতেমা। আমরা চাইলেই বসে ব্যাপারটা মিটমাট করতে পারতাম। চুপ করো তুমি, তোমার মুখে এই কথা মানায় না। সোহেল আর কিছু বলার আগেই নয়না ফোনটা কেড়ে নেয়। গর্জে উঠে বলে, তুই কিন্তু আমাকে চিনিস না ফাতেমা, আমার সাথে টক্কর নিতে আসিস না। তোর এমন অবস্থা করব যে তুই সেটা ভাবতেও পারবি না। ফাতেমা দ্বিগুণ হুঙ্কার দিয়ে বলল, তোর মতো সস্তা মেয়ের মুখে এত বড় কথা মানায় না নয়না। তোর মতো মেয়েদের থেকে তো পতিতালয়ের প্রতি তারা ভালো, তারা অন্তত কারো সংসার ভাঙে না। ফাতেমা মুখ সামলে কথা বল। মুখ অনেক সামলেছি নয়না, এবার আর না। তুই কি ভেবে নিয়েছিস আমাদের খুব বড় ক্ষতি করে ফেলেছিস? অবশ্য তোর দম তো এতটুকুই। তাহলে শুনে রাখ, আমাদের কোনো ক্ষতিই হয়নি। দুই একদিন মানুষ এসব নিয়ে কথা বলবে, তারপরে যে যার মতো ব্যস্ত হয়ে পড়বে। ফাতেমা ঠান্ডা গলায় বলল, আমার দম কত সেটার বহিঃপ্রকাশ এখনো আমি ঘটাইনি নয়না। এটা তো জাস্ট আগ্নেয়গিরির আলোক ছটা ছিল মাত্র। লাভা তো এখনো বাকি। তোর আর তোর স্বামীর আমি এমন ব্যবস্থা করব যেটা তোরা স্বপ্নেও ভাবতে পারছিস না। এসব বড় বড় ফুটানি দে শুধু। ফাতেমা যে শুধু ফুটানি দেয় না এটা তুইও খুব ভালোভাবেই জানিস নয়না। যাই হোক, তোর সাথে কথা বলার ইচ্ছা নেই, ফোন রাখ। নয়না আরও রেগে যায় ফাতেমার এমন ব্যবহারে। ফোনটা রেখে কটমট করে বলে, নয়নাকে চ্যালেঞ্জ করছিস তুই? এবার দেখ এর ফল কি হয়। ফাতেমা ফারিয়াকে ঘুম পাড়িয়ে শ্রেয়ার সাথে কফি শপে এসেছে। মূলত শ্রেয়াই জোরপূর্বক তাকে এখানে এনেছে।
কারণ শ্রেয়া চায় ফাতেমা যাতে চার দেওয়ালের মধ্যে থেকে নিজেকে অসহায় বোধ না করে। কফির কাপে চুমুক দিয়ে শ্রেয়া ফাতেমাকে বলে, তুই কি করবি ভাবছিস? ফাতেমা ভাবুক হয়ে গেল। কিছুক্ষণ ভেবে বলল, ভাবছি আবার নতুন করে সবকিছু শুরু করব। আমি মাস্টার্সে ভর্তি হতে চাই, নিজের বাকি পড়াশোনা কমপ্লিট করতে চাই। ভালো সিদ্ধান্ত। ফাতেমার মুখ হঠাৎ করেই গম্ভীর হয়ে যায়। কিন্তু সেজন্য তো আমার টাকার প্রয়োজন। এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? আমি সেই ব্যবস্থা করে দেব। না শ্রেয়া, এটা হয় না। আমি শুধু শুধু তোর থেকে টাকা নিতে পারবো না, এতে আমার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হবে। তোকে আমার থেকে এমনি এমনি টাকা নিতে হবে না। তুই না হয় আমার কফি শপে পার্ট টাইম জব করিস। ফাতেমা ভাবল কিছুক্ষণ, অতঃপর বলল, প্রস্তাবটা মন্দ নয়, তবে আমার নিজের জন্য এবার নিজেকেই লড়তে হবে, সাথে নিজের মেয়ের জন্য। তাই আমি নিজের সব অধিকার বুঝে নেব। মানে? আমার বাবার সম্পত্তির উপরেও তো আমার অধিকার আছে, কিন্তু আমি এতদিন ভাইয়ের কাছে সে অধিকারের দাবি নিয়ে যাইনি। তবে জীবনে এই পর্যায়ে এসে আমি আর এত মহান হতে পারছি না। আমি আজই আমার ভাইয়ের কাছে যাব, নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য। ফাতেমা আজ এসে উপস্থিত হয়েছে তেজগাঁওয়ে, নিজের বাবার বাড়িতে। নিজেদের বাসার গলিতে প্রবেশ করতেই আবেগপ্রবণ হয়ে যায় ফাতেমা। এই গলিতেই তার কত স্মৃতি জড়িয়ে আছে, সাথে রয়েছে কত পাওয়া না পাওয়ার হিসেব। নিজের বাবার বাড়ির সামনে এসে থমকে যায় ফাতেমা। কিচ্ছুটি বদলায়নি, সব এখনো আগের মতোই আছে, শুধু বদলে গেছে কিছু সম্পর্কের সমীকরণ। এই বাড়িতেই বড় হয়ে ওঠা দুই ভাই বোনের সম্পর্কের বন্ধন, যা ছিল অটুট, তা আজ একেবারেই বিলীন হয়ে গেছে। ফাতেমা অতীতের কথা ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। অতীতের স্মৃতিগুলো মধুর এবং তিক্ততায় ভরা, তবে তার বর্তমানের লড়াইয়ের জন্য তার এখানে আসাটা যে বড্ড জরুরি ছিল। জীবনের নতুন যে লড়াই এসে নেমেছে, সেখানে সে সম্বলহীন হয়ে থাকলে চলবে না। আমরা যতই মুখে বলি না কেন অর্থই সকল অর্থের মূল, কিংবা মানি ডোন্টস ম্যাটার, প্রকৃতি অর্থে এই সমাজ টিকে থাকতে গেলে অর্থের প্রয়োজন সব থেকে বেশি। অর্থই সমাজে সম্মান এবং ক্ষমতা এনে দেয়। তাই সব ক্ষেত্রে মহান হলেও অর্থের ক্ষেত্রে মহান হতে নেই, বিশেষত তখন যখন সেই অর্থের সম্পত্তির ওপর আমাদের অধিকার থাকে। ফাতেমা বাড়ির সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, অনেক কিছু ভাবনা চিন্তা করলো। তারপর সব দ্বিধাদ্বন্দ্বকে পাশে ঠেলে কলিং বেজে চাপ দিল, পরপর 2 বার। এর কিছুক্ষণের মধ্যে দরজাটা খুলল। খুন্তিয়াতে বাসা থেকে বেরিয়ে এলো ফাতেমার ভাবি মোহনা। মোহনা ফাতেমাকে দেখে যে একদম খুশি হয়নি, সেটা তার মুখ দেখে সহজে অনুনয়। ফাতেমা অবশ্য এটাই আশা করেছিল। বাইরে দাঁড়িয়ে সে বলল, আমায় ভেতরে আসতে বলবে না ভাবি? মোহনা কাট গলায় বলল, তুমি এখানে কেন এসেছো? কি চাই তোমার এখানে? ফাতেমা এমন ব্যবহারই আশা করেছিল, তাই বেশি একটা অবাক হলো না। তার ভাবি যে একটুও বদলায়নি সেটা বোঝা যাচ্ছে। ফাতেমা মৃদু হেসে বলল, নিজের বাড়িতে আসার জন্য কি কোনো কারণ দরকার? মোহনা তাচ্ছিল্য হেসে বলল, বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের বাড়ি, অবশ্য তুমি সেটাও টিকিয়ে রাখতে পারোনি। বাহ, এই খবরও তোমার কাছে পৌঁছে গেছে ভাবি। তুমি তো আমার ভালোই খোঁজ রাখো। মোহনা মুখ বাঁকিয়ে বলে, খোঁজ রাখতে হয় বই কি, কারণ আমি তো জানি তোমার বোঝা এবার আমার গাড়ি এসে চাপাতে চাইবে। তবে তোমায় আমি একটা স্পষ্ট করে কথা বলে রাখি, আমি বা তোমার ভাই কেউই তোমার বোঝা টানতে ইচ্ছুক নই। এমনিতেই আমাদের সংসার চলে না, নানা অভাব অনটনে, তারপর যদি তুমি এসে জোটো তাহলে। ফাতেমা মোহনাকে অভয় দিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না ভাবি। আমি এখানে থাকার জন্য কিংবা তোমাদের ঘাড়ে বোঝা হওয়ার জন্য আসিনি। আমি এসেছি নিজের অধিকার আদায়ের জন্য। তোমার অধিকার মানে? ফাতেমা কোনো জবাব দেবে তার পূর্বে ফাইম এসে উপস্থিত হলো। মোহনাকে বলল, কে এসেছে মোহনা? মোহনা গম্ভীর স্বরে বলল, কে আর আসবে বলো? তোমার গুণধর বোন নিজের সংসার ভেঙে এখন আমাদের সংসার ভাঙতে এসেছে। ভাবি? ফাইম এগিয়ে এসে মোহনাকে বেশ রাগে সুরেই বলে, তুমি ওকে এখানে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভেতরে আসতে দাও। অতঃপর নিজেই ফাতেমাকে বলে, তুই ভেতরে আয়, আমরা বসে কথা বলি। ফাতেমার প্রতি ফাইমের এত নরম ব্যবহার একদম সহ্য হয় না মোহনার। সে বিড়বিড় করে বলে,
ডং যত। ফাতেমা শোনে মোহনার বলা কথাটা, তবে গায়ে মাখল না। এখন তার ভাইয়ের সাথে কথা বলা বেশি জরুরি, তাই মোহনাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করলো। ফাহিম সোফায় বসে ফাতেমাকেও বসতে বলল। ফাতেমা নিজের ভাইয়ের কথা মতো সোফায় বসলো। ফাহিম কিছুক্ষণ চুপ থেকে ফাতেমাকে বলল, আমি কি তোর এতটাই পর হয়ে গেছি ফাতেমা? তোর সাথে এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানতে পারলাম না। অনলাইনে থেকেও সবটা জানতে হলো। ফাতেমা স্মিত হেসে বলল, আমি তোমাদের অযথা চিন্তার মধ্যে ফেলতে চাইনি ভাইয়া। আর এমনিতেও তোমাদের জানালে তোমরা কিছুই করতে পারতে না। সোহেল আমাকে অনেক বাজেভাবে ঠকিয়েছে, সাথে নয়নাও। ফাহিম রাগী কণ্ঠে বলল, কে বলেছে কিছু করতে পারতাম না? ওই সোহেল আর নয়নাকে উচিত শিক্ষা দিতাম আমি। মোহনা তখনও সেখানে উপস্থিত হয়ে বলল, হ্যাঁ, ওইসবই করো তুমি। অন্যকে শিক্ষা দিতে গিয়ে নিজেই জেলের ভাত খাও। এসব তো তোমার বোনেরই বাড়াবাড়ির ফল। আমরা তো কেউ এই বিয়ের পক্ষে ছিলাম না। তোমার বোন তো নিজের কপাল নিজেই খেয়েছে। মোহনার কথায় আজ আর নিজেকে সামলাতে পারল না ফাহিম। নিজের মনে এতদিন জমা সব দুঃখ আজ উগলে দিল। বলতে লাগলো, তুমি কোন মুখে এসব কথা বলছো মোহনা? তুমি কি ভেবেছো আমি এতদিন তোমায় কিছুই বলিনি জন্য আমি কিছু বুঝতে পারিনি? আমি সবাই বুঝেছি। বিয়ের কিছুদিন পর থেকে আমি খেয়াল করেছি আমার বোনের প্রতি তোমার কিসের যেন একটা রাগ। প্রথম দিকে আমি এজন্য তোমায় বকেছি, কিন্তু এতে কোনো লাভ হয়নি। আমারও এখনো মনে আছে একদিন তুমি ফাতেমার হাতে গরম পানি ঢেলে দিয়েছিলে। সেদিন আমি রাগ সামলাতে না পেরে তোমার গায়ে হাত তুলেছিলাম, আর সেদিনে তুমি বিষ খেয়ে সুইসাইডের চেষ্টা করো। আমি ফাতেমাকে এসব কিছুই বুঝতে দেইনি। তোমার হাসপাতালে নিয়ে গিয়ে ওকে মিথ্যা বলেছি যে তুমি বাপের বাড়িতে চলে গেছো কিছুদিনের জন্য। এরপর তুমি সুস্থ হওয়ার পর আমি তোমাকে অনেক বুঝিয়েছি আমার বোনটার সাথে ভালো ব্যবহার করার জন্য, কিন্তু তুমি বাড়িতে ফিরে তুমি ওর সাথে আরও খারাপ ব্যবহার করতে লাগলে। আমি কিছু বললেই মরার হুমকি দিতে। এত ঝামেলা আর সহ্য হচ্ছিল না। এজন্য আমি ফাতেমাকে অযথা বকতাম যাতে অন্তত তোমার রাগ কমে, তুমি একটু শান্ত হও। কিন্তু তোমার মধ্যে কোনো পরিবর্তন নেই। তোমার জন্য আমাদের ভাই বোনের সম্পর্ক খারাপ হয়ে গেল, যার দরুনে আমার বোনের সাথে আমার এতটাই মানসিক দূরত্ব তৈরি হলো যে আমার বিরুদ্ধে গিয়ে বিয়ে করে নিল। নিজের ভাইয়ের কথাগুলো শুনে স্তব্ধ নির্বাক হয়ে গেল ফাতেমা। সে বুঝতেই পারেনি তার অগোচরে এত কিছু হয়ে গেছে। এখন ফাতেমা বুঝতে পারছে ফাহিমকে কতটা মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এদিকে এত কথা শোনার পরও মোহনার মধ্যে কোনো ভাবলেশ নেই। সে নিজের দাপট বজায় রেখে বলল, তুমি একটা কথা কান খুলে শুনে রাখো। তোমার এই ডিভোর্সি বোন যেন আমাদের সংসারে এসে না ওঠে, না হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ফাহিম রাগান্বিত সুরে বলে, তোমার কি সমস্যা ওকে মোহনা নিয়ে? আমাদের তো কোনো সন্তান নেই, শুধু তোমার আর আমার ছোট্ট সংসার। সেখানে ফাতেমা আর ওর মেয়ে এলে কি সমস্যা? মোহনা চোখে এবার অশ্রু বর্ষণ শুরু হয়। সে শাড়ির আঁচল দিয়ে নিজের চোখের জল মুছে বলে, এভাবে আমি যে নিঃসন্তান এটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, তুমি থাকো তোমার বোনকে নিয়ে। তোমার বোন হয়তো কিছুদিন পর তোমাকে অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়েও দিয়ে দেবে। তারপর তাকে নিয়ে সুখে সংসার করিও তুমি। বলেই চলে যেতে নেয় মোহনা। তখনই ফাতেমা বলে ওঠে, আমি কখনোই এমনটা করব না ভাবি। আমি জানি তুমি এই সন্দেহ থেকে বারবারই আমার সাথে খারাপ ব্যবহার করছো, কিন্তু বিশ্বাস করো তুমি যেমন ভাবছো আমি তেমন মন মানসিকতার নই। তোমাদের বিয়ের দিন তোমার মা আর তোমার কথোপকথন আমি শুনে নিয়েছিলাম। আমি এটা অনেক আগে থেকেই জানি যে তুমি কখনো মা হতে পারবে না, কিন্তু কখনো কি আমি এই বিষয় নিয়ে তোমাকে কিছু বলেছি? তুমি যাতে কষ্ট না পাও তাই তো আমি এতদিন এই কথাটা গোপন রেখেছি। আর আমার যদি সত্যি এমন কিছু করার থাকতো আমি সেটা অনেক আগেই করতাম। ফাতেমার কথা শুনে হতবিহ্বল হয়ে যায় মোহনা। নিষ্পলক তাকিয়ে থাকে ফাতেমার দিকে। ফাতেমার বলা কথা শুনে হতবিহ্বল হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে মোহনা। অতঃপর কিছুটা অপরাধী চোখ নিয়ে তাকায় ফাহিমের দিকে। ফাহিমের মধ্যে কোনো পরিবর্তন লক্ষণ করা যাচ্ছে না। তার মানে কি ফাহিম সব আগে থেকেই জানে?
মোহনার মনে থাকা প্রশ্ন সে বাইরে প্রকাশ করতে পারছিল না, তাই ফাইমি বলে ফেলে, আমি অনেক আগে থেকেই কথাটা জানি মোহনা। 2 বছর আগে তোমার বাবা যখন মৃত্যুসজ্জায় ছিল তখন তিনি আমাকে সবটা জানিয়েছিলেন। ইভেন আমার কাছেও ক্ষমা চেয়েছেন সবটা গোপন রাখার জন্য। মৃত্যুর আগে আমাকে সবটা বলে তিনি দায়মুক্ত হতে চেয়েছিলেন। তবে তিনি আমায় অনুরোধ করেছিলেন তোমার হাতটা যেন আমি না ছাড়ি কখনো। আমিও ছাড়তে চাইনি। বিশ্বাস করো, তোমার সন্তান না হওয়া নিয়েই আমার কোনো আফসোস নেই। আমার আফসোস শুধু এটা নিয়ে যে তুমি কত অবলীলায় আমার থেকে এতগুলো দিন এই সত্য লুকিয়ে গেলে। আগে জানলে হয়তো আমাকে বাবা হওয়ার মিথ্যে স্বপ্ন বিভোর থাকতে হতো না। মোহনা নিশ্চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আজ তার কিছু বলার মুখ নেই ফাইমের সামনে। ফাতেমার দিকেও তাকানোর মুখ তার নেই। মোহনা আজ জানে আর কোনো কিছুই লুকিয়ে লাভ নেই। তার লুকানো সত্য অনেক আগেই প্রকাশিত হয়ে গেছে। এই মানুষ দুটো অনেক আগে সব জেনেছে, কিন্তু কখনো তাকে টের পেতে দেয়নি। আর সে কি করেছে? এই দুজনকে চরম অপমান করেছে। মোহনা নিজের কাছেই ছোট হয়ে গেল। মনে পড়ে গেল অতীতের দিনগুলো। মোহনার বিয়ের আগে জরায়ুতে একটা টিউমার হয়েছিল, যার কারণে তার জরায়ু কেটে বাদ দিতে হয়, যার দরুন সে মা হওয়ার ক্ষমতা হারায়। এই কথা জানার পর ভীষণ ভেঙে পড়ে সে। মোহনার বিয়ের বয়স হওয়ার পর আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা চাপ দিতে থাকে। মোহনার পরিবারও তার জন্য মেয়ে দেখতে শুরু করে দেয়। কিন্তু মোহনার বিয়েতে ভীষণ ভয় ছিল, যদি তার সত্যটা জেনে বিয়ে আটকে যায় অথবা বিয়ের পর ডিভোর্স হয় তখন কি হবে। এই জন্য অনেক ভেবেচিন্তে সে তার মা বাবাকে জানায় তার এই সমস্যার কথা গোপন রেখে বিয়ে ঠিক করতে, এবং পারলে কোনো অনাথ ছেলের সাথে তার বিয়ে দিতে, কারণ এতে করে কোনো পারিবারিক চাপ থাকবে না, স্বামীকে কোনো রকম ম্যানেজ করলেই হলো। মোহনার এমন দাবি তার মা মানলেও মোহনার বাবা অমত জানায়। তখন মোহনা আত্মহত্যার হুমকি দিয়ে নিজের বাবাকে রাজি করায়। মোহনার বাবা অনেক খুঁজে ফাইমের সন্ধান পায়। ফাইমের কিছু বছর আগেই মা বাবার দুর্ঘটনা মারা গেছে। পরিবার বলতে আছে শুধু একটা বোন, যেও বিয়ের পর আলাদা হয়ে যাবে। তাই তিনি ফাইমের সাথেই নিজের মেয়ের বিয়ে ঠিক করেন, সব সত্য গোপন রেখে। অতঃপর বিয়েটা হয়েও যায়। বিয়ের পর মোহনা ফাইমকে সহ্য হতো না, কারণ তার মনে হতো ফাতেমা হয়তো একসময় তার সংসার ভাঙার কারণ হবে। মোহনার এই ধারণের পেছনে কারণ ছিল তার বিধবা ফুপু একসময় তার মাকে ভীষণ জ্বালাতন করত, কারণ মোহনার মার কোনো ছেলে সন্তান হয়নি, তারা 2 বোন ছিল। এমনকি তিনি তার মায়ের মগজ ধোলাইও করে মোহনার বাবা দ্বিতীয় বিয়ে দিতে চেয়েছিলেন, যদিও বা মোহনার বাবা অনিচ্ছার কারণে সফল হননি। নিজের প্রতি হীনমতা এবং অতীতের কথাগুলো ভেবে মোহনা ভীষণ ভয় হয়। তার উপর ফাইম ফাতেমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। ফাতেমা ছিল তার চোখের মণি, তাই মোহনার ফাতেমাকে ঘিরে ভয় তৈরি হয়। যদি তার সন্তান না হওয়ার কারণে ফাতেমা তার সংসার ভেঙে দিতে চায়, এই ভয় দেখেই ফাতেমার সাথে যাবতীয় দুর্ব্যবহার করে মোহনা। তাছাড়া মোহনার মাও তাকে উস্কানি দিত এসব করার কারণ তার মনে ভয় হয়েছিল। অতীতের কথাগুলো ভেবে মোহনা এখন ভীষণ কান্না পায়। ফাইম ফাতেমার সামনে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না, তাই তস্ত পায়ে ঘরের ভিতরে চলে যায়। ফাইম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মোহনা আজীবন ভুল ধারণা বয়ে নিয়ে বেরিয়ে নিজের অজান্তেই সবটা শেষ করে দিল। ওর ভেতরে ভয়টাই ওকে এতটা কুটিল করে তুলল। এসব কথা বাদ দাও ভাইয়া, যা হবার হয়ে গেছে, এখন তো আর কিছু বদলাবে না। এসব কথা বাদ দিলেও ওই সোহেল আর নয়নাকে এত সহজে আমি ছেড়ে দিতে পারবো না ফাতেমা। তুমি এখনো ওদের নামে মামলা করিসনি কেন? কারণ ওদেরকে আমি নিজের হাতে শাস্তি দিতে চাই। জানি না তোর মাথায় কি ঘুরপাক খাচ্ছে। যাই হোক, তোর ভাই এখনো বেঁচে আছে, তাই তাকে আশ্রয়হীন হয়ে ঘুরতে হবে না। তুই তোর মেয়েকে নিয়ে আজই আমার বাড়িতে শিফট কর। এটা হয় না ভাইয়া, আমার উপস্থিতি ভাবিকে কষ্ট দিতে পারে, আমি এমনটা চাই না। ভাবি যতদিন না মন থেকে আমায় মেনে নিবে ততদিন আমি এখানে আসতে পারবো না। তুমি এই বিষয়টা নিয়ে জোর করো না, আমি নিজের ব্যবস্থা করে নিয়েছি। আমি আজ এখানে এসেছি অন্য একটা কারণে। কি কারণ ছিল? আসলে ভাইয়া, আমি আবার আমার পড়াশোনাটা শুরু করতে চাইছি,
তাছাড়া ফারিয়ার যাবতীয় খরচ তো আছেই। মেয়েটা বড় হচ্ছে তো, এজন্য আমার টাকার প্রয়োজন, তাই। তোকে এত চিন্তা করতে হবে না, আমি তোর সব দায়িত্ব নেব। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, তোর ভাবি এমনই বকেছে আমার অভাব অনটনের সংসার আসলে মোটেই এমন কিছু না। আমি যা আয় করি তাতে দুজন খেয়ে পড়েও অধিকাংশ টাকা বেঁচে থাকে। এমনকি তোর বা তোর মেয়ের দায়িত্ব নিলেও আমার অনেক সাশ্রয় হবে। তাছাড়া এত টাকা সাশ্রয় করে কি হবে বল? আমার তো কোনো সন্তান নেই যার জন্য এসব রেখে যাব। আফসোস নিয়ে কথাটা বলে ফাহিম। কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলে, তুই আপাতত এখানে আসতে না চাইলেও না আসিস, তবে আমি তোর আর তোর মেয়ের সব দায়িত্ব নেব, এটাতে তুই না করতে পারবি না। আর হ্যাঁ, বাবা শহরের পাশে কিছু জমি তোর নামে গেছিল, সেগুলো আমি তোকে বুঝিয়ে দিতে চাই। তোরও তো একটা ভবিষ্যৎ আছে, এছাড়া এই বাড়ির কিছুই শেয়ার তুই পাবি না। ফাতেমা কৃতজ্ঞতার দৃষ্টি তার ভাইয়ের দিকে তাকায়। এই ভাইকেই নাকি সে কতটা ভুল বুঝেছিল। ফাতেমা ফাহিমের বাসা থেকে সবেমাত্র বেরিয়েছিল, তখনই তার ফোনে ফারিয়ার স্কুল থেকে কল আসে। ফাতেমা ফোনটা রিসিভ করতেই ফারিয়ার স্কুলের প্রিন্সিপাল তাকে বলে, আপনি ফারিয়া তাসমিনের মা ফাতেমা খাতুন বলছেন? জি, ফারিয়ার কি কোনো সমস্যা হয়েছে? উদ্বেগ নিয়ে কথাটা বলে ফাতেমা। বিপরীত দিক থেকে উত্তর আসে, আপনি ইমিডিয়েটলি স্কুলে আসুন, ফারিয়ার ব্যাপারে কিছু কথা বলার ছিল। ফাতেমা আর অপেক্ষা না করে দ্রুত ফারিয়ার স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। ফারিয়ার স্কুলে পৌঁছে প্রিন্সিপাল রুমের বাইরে গিয়ে সেখানে আগের থেকেই সোহেল দাঁড়িয়ে থাকতে দেখে হতবাক হয়ে যায়। সোহেল ফাতেমার দিকে তাকিয়ে তার সাথে কথা বলতে এলে ফাতেমার ঘৃণার মুখ সরিয়ে নেয়। প্রিন্সিপালের রুমে নক করে বলে, মে আই কাম ইন ম্যাম? ইয়েস কাম। ফাতেমা রুমে প্রবেশ করতেই প্রিন্সিপাল ইশারা করে বলে, সিট। ফাতেমা বসার পরই সোহেলও সেখানে চলে আসে। প্রিন্সিপাল সোহেলকে ফাতেমার পাশে বসতে বলতেই ফাতেমা প্রতিবাদ করে বলে ওঠে, এই লোকটার পাশে আমি বসতে পারবো না ম্যাম। আর আপনি এরপর থেকে কোনো গার্ডিয়ান কলে ওনাকে ডেকে পাঠাবেন না, কারণ ওনার সাথে আমার বা আমার মেয়ের আর কোনো সম্পর্ক নেই। আমিই এখন আমার মেয়ের একমাত্র গার্ডিয়ান। ফাতেমার বলা স্পষ্ট কথা একদম ভালো লাগে না সোহেলের। সে ভীষণ অপমানিত বোধ করতে থাকে। এদিকে ফারিয়ার স্কুলের প্রিন্সিপালও হকচকিয়ে গেছেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে অবস্থা বোঝার চেষ্টা করেন, অতঃপর গলা খাকারি দিয়ে বলেন, দেখুন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কী সমস্যা হয়েছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে আমি কথা বলতে চাই না। তবে আপনাদের সমস্যার প্রভাব আপনাদের সন্তানের উপর যে বাজে হয়ে পড়েছে সেটা আমি বলতে পারি। কি সমস্যা হয়েছে ম্যাম? আজকে ক্লাসে ফারিয়া ইংলিশ টিচার বিশ্ব অভিভাবক দিবস হিসেবে কালকে তাদের মা বাবার সম্পর্কে কিছু স্পিচ দিতে বলেছিল। সেখানে সবাই ভালোভাবে বললেও ফারিয়া ছিল ব্যতিক্রম। নিজের মায়ের ব্যাপারে সে ভালো কথা বললেও বাবার সম্পর্কে ভীষণ বাজে কথা বলে, এমনকি নিজের বাবাকে রাক্ষসের সঙ্গে পর্যন্ত তুলনা করে, যা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায়। এমনকি ওর ইংলিশ ম্যাম যখন আমাকে ব্যাপারটা বলে তখন আমিও অস্বস্তিতে পড়ে যাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এতটুকু একটা বাচ্চা মেয়ের ওপর কী পরিমাণ মেন্টাল প্রেশার পড়লে সে এমন কথা বলতে পারে। ফাতেমার মুখে বিদ্রুপের হাসি ফুটে ওঠে। সোহেলের যেই রূপ ফারিয়া দেখেছে তাতে করে তার এই কথা বলা অহেতুক নয়। অন্যদিকে সোহেল লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফাতেমা সোহেলের দিকে তাকিয়ে বলে, নিজেই ভেবে দেখো কি জঘন্য কাজ করেছো তুমি। যেই মেয়ের কাছে তুমি ছিলে সুপার হিরো, এখন সেই তোমাকে বিচের সাথে তুলনা করছে। অতঃপর সে ফারিয়ার প্রিন্সিপাল ম্যামকে উদ্দেশ্য করে বলে, আমার এবং আমার মেয়ের উপর দিয়ে এই কদিন কি ঝড় বয়ে গেছে সেটা বোধহয় আপনি জানেন না ম্যাম। আর আমিও সবটা বলার মতো পরিস্থিতিতে নেই। আমি এটা বুঝতে পারছি যে স্কুলের পরিবেশে কোনো স্টুডেন্টের এমন কথা বলা ঠিক নয়। আমি ফারিয়াকে বলে দেব এরপর থেকে যাতে স্কুলে আর এসব নিয়ে কথা না বলে। তবে ওর মনে ওর বাবার প্রতি যে ঘৃণা তৈরি হয়েছে তাতে কোনো ভুল নেই, বরঞ্চ আমি চাই এই ঘৃণা আজীবন বজায় থাকুক, কখনো যেন ও নিজের বাবাকে ক্ষমা না করে। বলেই ফাতেমা উঠে দাঁড়ায়। সোহেলের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বাইরে বেরিয়ে আসে। সোহেল ফাতেমার পিছু পিছু আসে, এসেই ফাতেমার হাত টেনে ধরে। ফাতেমা এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে বলে, একদম আমায় স্পর্শ করবে না, তোমার স্পর্শে আমি ঘৃণা অনুভব করি।
ফাতেমা, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি কিছু দেখোনি তুমি। সরো তো আমার সামনে থেকে। তোমায় দেখলেও আমার ঘৃণা হচ্ছে। জঘন্য তোমার এক পুরুষ তুমি, যাকে তার সন্তান ও রাক্ষসীর সাথে তুলনা করে। তুমি তো আমার মেয়ের মনে আমার প্রতি এতটা ঘৃণা তৈরি করছো, কেন করছো এমন? আমরা চাইলেই বসে সব ঝামেলা মিটমাট করতে পারি। ফাতেমার মুখে বিদ্রুপের হাসি ফুটে ওঠে। তোমার মুখে এসব কথা মানায় না সোহেল। তুমি যা করেছো তাতে তোমার চেহারাও আমি দেখতে চাই না। তোমার সাথে বসে মিটমাট করা তো দূরের কথা। এত দেমাগ কিসের তোমার? আমি তখন থেকে সবটা ঠিকঠাক করতে চাইছি, আর তুমি ঝামেলায় বাড়িয়ে চলছো। আমি বলছি শোনো, আমি না হয় নয়নাকে বিয়ে করেছি, তো এতে কি সমস্যা? তুমি তো চাইলেই নয়নার সাথে মিলেমিশে থাকতে পারো। আমি তোমাদের দুজনকে নিয়ে সংসার। সোহেল নিজের পুরো কথা সম্পূর্ণ করতে পারে না, তার আগেই ফাতেমা ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় সোহেলের গালে। সোহেল হুঙ্কার দিয়ে বলে, ফাতেমা, তোমার এত বড় সাহস? তুমি আমার গায়ে হাত তোলো? সাহসের এখনো কিছু দেখোনি তুমি মিস্টার সোহেল? আমাকে কি তোমার খুব সস্তাবেই মনে হয় যে আমি তোমার ওই রক্ষিতা নয়নার সাথে সংসার করব? ফাতেমা, কাকে কি বলছো তুমি? একদম ঠিক বলছি। ওই নয়না একটা রক্ষিতা, বাজে মেয়ে। ভুলে যেও না, তোমার সাথে এখন আমার ডিভোর্স হয়নি, তাই এত সাহস দেখিও না। আমি এখনও তোমার স্বামী, তোমার ওপর এখনও আমার অধিকার আছে। ফাতেমা কিছু একটা বলতে গিয়েও থেমে যায়, তারপর বলে, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। বলেই সে গটগট পায়ে চলে আসে। সোহেল ফাতেমাকে কয়েকবার ডাকলেও সে আর শোনার প্রয়োজন মনে করে না। ফাতেমা গাড়িতে করে ফেরার পথে নয়নাকে ফোন করে। নয়না ফোনটা রিসিভ করতেই সে বলে ওঠে, হ্যালো নয়না, কেমন আছিস তুই? ফাতেমা, তুই কোন সাহসে আমায় ফোন করেছিস? সাহস আমার বড্ড বেশি, সেটা তো জানিসই। তোকে একটা জরুরি কথা বলার জন্য ফোন দিলাম। তুই বোধহয় জানিস সোহেল এখনো আমায় ডিভোর্স দেয়নি, আর ভাবছি দেবও না। দেখি তুমি কি করতে পারো। হ্যাঁ, 2-1 দিনের মধ্যেই দিয়ে দিব। সেগুড়ে বালি, আজ সোহেলের সাথে আমার দেখা হয়েছিল। ও নিজে আমায় বলেছে ওর সংসারে ফিরে যেতে। আমার হাতে পায়েও ধরেছে। আমার না ওর উপর ভীষণ দয়া হলো, তাই ভাবছি। না না না, তোকে আমি কিছুতে আর সোহেলের জীবনে ফিরতে দেব না। বলেই নয়না ফোন রেখে দেয়। ফাতেমা তখন বিড়বিড় করে বলে, আমি ওর জীবনে মরে গেলেও ফিরবো না। কথাটা তো তোকে নিজের স্বার্থেই জানালাম। এবার আমি কাটা দিয়েই কাটা তুলবো। সোহেল আজ বেশ রাত করেই বাড়ি ফিরল। সে বাড়ি ফিরে দেখলো নয়না ঘর অন্ধকার করে বসে আছে। সোহেল লাইট জ্বালিয়ে নয়নার পাশে বসে বলল, এভাবে রুম অন্ধকার করে বসে আছো কেন? একদম বসবে না আমার পাশে। তুমি যাও ওই ফাতেমার কাছে। এসব তুমি কি বলছো নয়না? আমি ফাতেমার কাছে কেন যাব? আমি তো আর ওকে ভালোবাসি না, আমি শুধু তোমায় ভালোবাসি। যদি আমাকেই ভালোবাসো তাহলে ফাতেমাকে এখনো ডিভোর্স লেটার পাঠাওনি কেন? সোহেল চুপ করে থাকে। নয়না চিৎকার করে বলে, কি হলো, চুপ আসছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। তাহলে কি তুমি আমায় শুধু নিজের স্বার্থে ব্যবহার করতে চাইছো? নিজের স্বার্থ সিদ্ধি হলে আমায় ছুঁড়ে ফেলে আবার ওই ফাতেমা আর নিজের মেয়েকে ফিরিয়ে আনবে? তুমি আমায় ভুল ভাবছো নয়না। আমি কেন এমনটা করতে যাবো? আমি কিচ্ছু জানি না। তোমার উপর আমার একদম বিশ্বাস নেই। যে মানুষ নিজের 6 বছরের সংসার করা স্ত্রীকে ছেড়ে দিতে পারে, তার কাছে তো আমি কিছুই না। তুমি যদি সত্যিই আমায় ভালোবেসে থাকো তাহলে কাল সকালেই ওই ফাতেমাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যা বলেছি তাই করো। হয় তুমি আমাকে বেছে নাও, আর না হলে ফাতেমাকে। বলো কি করবে? সোহেল হার মেনে নেয়, বলে, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। আমি কালকে ফাতেমাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেব। আমি খবর নিয়ে দেখেছি ও এখন কোথায় আছে, সেই ঠিকানাতেই পাঠিয়ে দেব। সকাল সকাল কলিং বেলের শব্দে শ্রেয়া বিরক্ত হয়ে যায়। দরজাটা গিয়ে খুলতেই দেখে একজন কুরিয়ার বয় দাঁড়িয়ে আছে। শ্রেয়া তাকে দেখে বলে, জি বলুন। ফাতেমা খাতুনকে ডাকা যাবে? ওনার নামে একটা পার্সেল আছে। শ্রেয়া ফাতেমাকে ডাকে। ফাতেমা এসে পার্সেলটা নেয়। পার্সেলটা খুলতেই একটা কাগজ বেরিয়ে আসে। শ্রেয়া কৌতূহলী হয়ে বলে ওঠে, কি এটা? ফাতেমা মুখে হাসি ফুটিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে, আমার মুক্তির সনদ।